রফিক ভাই আপনি একটু চেষ্টা করতে থাকেন, চলে আসবেন, দরকার হলে আপনি আমাকে ইনভাইট করেন। এটা আগে দিয়ে যদি ভিডিও ট্রানজেকশনটা ঠিক করে রাখা হতো তাহলে চলে আসতো। রকি ভাই কি যে করব। আসসালামু আলাইকুম ভাই রকি ভাই কি ইয়ে করতে পারছেন, আসলে এই প্রবলেমটা হয় কেন তাও বুঝলাম না। আসলে সেটিং এ মনে কোনো প্রবলেম থাকলে এটা হয়, এছাড়া সম্ভবত আপনার ওই আহ, আহ, সম্ভবত সেটিং এর জন্য ভাই, আমি যতটুকু জানি। রফিক ভাই একটু সেটিংসে দেখেন আপনার এটা খোলা আছে কিনা, তাহলে হয়তো আপনার ঠিক হয়ে যাবে। এই যে উনি আমাকে ইনভাইট দিছে, দেখি উনি যদি, এই যে আমি অ্যাকসেপ্ট করলাম, আবার দেখেন আসতে পারেন কিনা। আমি অ্যাকসেপ্ট করে দিছি। হ্যাঁ, জয়নিং হচ্ছেন তো, এই যে দেখা যাচ্ছে জয়নিং, এই যে চলে আসছে। রকি ভাই আমি আপনার থেকে একটু বিদায় নেই ভাই। না না হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকুন থাকুন রকি ভাই থাকুন। না না না, সমস্যা নাই ভাই, আমি অনেকদিন কথা বলছি ভাই, আমি জাস্ট ভাইয়া বলছে দেখে আমি এখন আসছি। কি রকি ভাই, আমি আসলে রকি ভাই আমি বলতেছি, আপনি তো দেখবেন, মানে আপনি কিছুক্ষণ সরে গেলে আমাদের এই রফিক ভাইয়ের ফেসটা যেহেতু প্রথম, আপনাকে তো চিনে সারা বাংলাদেশে। না না আমি অসুবিধা নাই ভাইয়া, না কোনো সমস্যা নাই, আমি আমি বের হয়ে যাচ্ছি, আপনি একটু কাইন্ডলি আমাকে কেটে দেন হ্যাঁ ভাইয়া, একটু কাইন্ডলি কেটে দেন। হ্যাঁ, আমি তাহলে ওনাকে দেখতে পারে ওনার ইয়েটা। হ্যাঁ হ্যাঁ, না আপনি আমাকে কেটে দেন তাইলে হয়ে যাবে ভাইয়া, তাহলে আমি থাকতে পারবো এখানে, দেখতে পারবো আর কি। আমি কেটে, আমি তো রিমুভ করলাম, কি দিব আচ্ছা আমি আপনি কেটে দেন, আপনি কেটে দেন, দরকার হলে আবার লাইভে আসেন। আপনি দরকার হলে বন্ধ করে দেন, আমি রফিক ভাই পুরোটা, এই যে আসছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, খুব ভালোই লাগতেছে। মোবাইল সেট করা ঠিক আছে, তবে জাযাকাল্লাহ আরেকটু খাইর। দূরে, আরেকটু দূরে বসা যাবে, জি আরেকটু মানে ক্যামেরা একটু দূরে যেতে হবে না আমাকে দূরে যেতে হবে? একেবারে, একেবারে ফাইন। মানে এবার বলেন রফিক ভাই, আচ্ছা প্রথমে আমি শুরু করতে চাই, আপনি তো শরীয়তপুরে আছেন, শরীয়তপুর কালেক্টর সোসাইটির এক্সিকিউটিভ একজন মেম্বার। আপনি সেই কিছু বলেন প্রথম অবস্থায়। আমার প্রথম কোশ্চেন হলো এটা, এবং আপনার সংগ্রহ নিয়ে একটু কথা বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন সহ সকল যুগের মুমিন নর নারীগণের উপর। আমার প্রিয় আলী ভাই আমাদের বাংলাদেশের সংগ্রহ জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ। তো আলী ভাই আপনি আমাকে আপনার এরকম একটা জনপ্রিয় শোতে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের শরীয়তপুরের কালেক্টর সোসাইটি যে আছে সেই শরীয়তপুর কালেক্টর সোসাইটির পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি এই পেজটাতে যে একটা কার্যক্রম নিয়ে পেজটা শুরু করেছেন, যে সারা বাংলাদেশের যে আমরা যারা সংগ্রাহক আছি বিভিন্ন পর্যায়ের তাদের সাথে সবাইকে পরিচিত করে দেওয়ার, এটা একটা অত্যন্ত মহৎ একটি উদ্যোগ, এবং এরকম একটি উদ্যোগের প্রয়োজন আমি নিজেও মনে করেছি। তো আপনি শুরু করেছেন এবং আমাদেরকে ডেকেছেন, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে বাংলাদেশে অনেক স্বনামধন্য সংগ্রাহকরা এসেছেন এবং আজকে আমি আপনার এই শোতে আসতে পেরে খুব আনন্দিত। এবং আমার কালকে আমাদের শরীয়তপুর কালেক্টর সোসাইটির একটা অনলাইন মিটিং ছিল আমাদের কার্যক্রম নিয়ে, সেখানেও তারা এটা জেনে তারাও খুবই মানে খুশি হয়েছে। এবং আমাদের আগামী 16ই ডিসেম্বর আমাদের শরীয়তপুর কালেক্টর সোসাইটির একটা অফলাইন মিটিং আছে আমাদের কার্যক্রমগুলো বাড়ানোর জন্য। তো ইনশাআল্লাহ আমরা আমাদের শরীয়তপুরে সংগ্রহ এবং সংগ্রাহকদের সমন্বয়ে আমরা সংগ্রহ জগৎটাকে বা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আর আমার কালেকশনে আসা কিভাবে সেটা বলবো? হ্যাঁ একটু ছোট করে বলেন। কালেকশনে আসলেন, আপনার একটা সুন্দর হয়তো মেমোরেবল টাইম আছে যে ওই সময় আপনার সংগ্রহ ইচ্ছা পোষণ হলো, এবং আমি জানি আপনি একটা ভালো একটা থিম নিয়ে কাজ করেন। হ্যাঁ সেই
একটু অল্প একটু বলেন, তারপর বলতে থাকেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো একটু শুরু থেকে শুরু করি। আমার যতটুকু মনে পড়ছে সময়টা 1984 কি 85 সাল হবে। তখন আমি প্রাইমারির ছাত্র, প্রাইমারি স্কুলে পড়ি। ঢাকা দোলাইপা সরকারি প্রাইমারি স্কুলে পড়ি তখন। তখন আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তো আমাকে একদিন বলতেছে যে তোমাকে আমি আমার একটা ডাক টিকেটের সংগ্রহটা দেখাবো। তো বন্ধু বলেছে যে ডাক টিকিট সংগ্রহ দেখাবে। তো আমি তার সাথে বললাম তো ঠিক আছে তুমি দেখিও। কিন্তু মনে মনে ভাবলাম যে ডাক টিকিট সংগ্রহ করা বা এটা দেখার কি আছে। ডাক টিকিট তো চিঠি পাঠাতে একটা টিকিটের মতো ওটা ইউজ করে, ব্যবহার করে, ওটা খামের উপরে লাগিয়ে ওটা চিঠি পাঠায়। তো এই চিঠি বা যে চিঠির টিকিট মানে সংগ্রহ করার বা এটা দেখার কি আছে, মানে আমি বন্ধু মানুষ মুখের উপরে বলিনি, তো মনের ভিতরে আমার একটা ইয়া ছিল। আমার এখনো মনে আছে ঘটনাটা। তো তারপরে ওর যেহেতু বন্ধু মানুষ, ঘনিষ্ঠ বন্ধু বলেছে, তো ওকে বললাম তা ঠিক আছে তুমি ওটা দেখাইও। তো এরপরে হয়তো তার একদিন পরের দিন হতে পারে, দু একদিন পরে হতে পারে, ও একটা আমাকে বলল যে তো আমার নাম তো অফিসিয়ালি রফিকুল ইসলাম, তো আমার একটা ডাক নাম আছে, সেটা হচ্ছে মাসুম। তো বলতেছে যে মাসুম আমি স্ট্যাম্প এনেছি, মানে ডাক টিকিট এনেছি, তুমি দেখো। তো ও একটা বইয়ের মতো বের করলো, মানে এরকম বই আমি এর আগে কখনো দেখিনি। তো পরবর্তীতে আমি ওরকম একটা অ্যালবাম সংগ্রহ করেছিলাম, সাধারণ একটা অ্যালবাম, ওইরকম খাতা পত্র এখন অনেক পাওয়া যায়, উপরে লেখা যে স্ট্যাম্প অ্যালবাম। আজকে একটু ব্যস্ততায় আমি বেশ কিছুদিন আগে যখন আমার পুরোনো কাগজপত্র ঘাটাঘাটি করতেছিলাম, তখন আমি আমার অ্যালবামটা খুঁজে পেয়েছিলাম। আর খুব ভালো লাগলো যে আমার অ্যালবামটা আমি খুঁজে পেয়েছি, অনেক স্মৃতি আছে এটার সাথে। তো ওইটা যখন বের করলো, তো অ্যালবামের উপরে ফেসটা দেখেই আমার একটু আকর্ষণ লাগলো, যে না এরকম অ্যালবাম তো আমরা দেখিনি সেই 1994-95 সালে, সরি 1984-85 সালের কথা। তখন এত ফ্যাসিলিটি ছিল না। তো এরপরে ওটাতে ওখানে ওই ABCD আলফাবেট অনুযায়ী সাজানো, এ দিয়ে যে সকল দেশের ডাক টিকিট শুরু হয়েছে সেটা প্রথম পেজে, দ্বিতীয় পেজে বি দিয়ে, তৃতীয় পেজে সি দিয়ে, এভাবে। তো পেজে পেজে ও বিভিন্ন দেশের ডাক টিকিট লাগিয়ে রেখেছে। এখনকার মতো এত উপকরণ ছিল না, ওই যে আমরা খাওয়ার ভাত ভাত স্ট্যাম্পের পিছনে ডোলে ওই খাতার উপরে লাগিয়ে রেখেছে, কাগজের উপরে খুব মোটা হয়ে আছে। তো এরপরে যখন দেখলাম যে এভাবে বেশ কিছু ABC এভাবে দেখালো, তো আমার কাছে খুব ভালো লাগলো। মানে আমার যে এর আগে যে অনুভূতি ছিল যে চিঠি পাঠায় একটা টিকিট ব্যবহার করে, এটার আবার সংগ্রহ দেখার কি আছে, এই যে আমার মনের ভিতরে যে একটা নেগেটিভ বা অবজ্ঞা তৈরি হয়েছিল, কিন্তু ওর এই কালেকশনটা দেখে আমার এই ভুলটা ভেঙে গেল। এবং আমার খুব ভালো লাগলো এই দেশ, বিভিন্ন দেশের ডাক টিকিট, ওর মধ্যে কি ওই যে ছিদ্র করা পারফেশন বলে যেটাকে, ছিদ্র ছিদ্র বিভিন্ন ছবি ইত্যাদি, আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে ওকে আমি বললাম যে আচ্ছা তুই এই অ্যালবাম কোথায় সংগ্রহ করছিস, আমিও করব। তো ওইখান থেকে আমার মূলত সংগ্রহ কার্যক্রমটা শুরু হয়, সেই 1984 বা 85 সাল থেকে। আর এই মুহূর্তে আমি মূলত সংগ্রহ করতেছি বাংলাদেশের ব্যাংক নোট। আমি শুরুটা ছিল স্ট্যাম্প নিয়ে, কিন্তু এই মুহূর্তে মূলত আমার মূল ফোকাস হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোটের উপরে। সেটা কি কারণে শুধু বাংলাদেশের ব্যাংক নোটের উপরে আমি ফোকাস করছি, বা আমার স্ট্যাম্পের কালেকশনটা কেন বন্ধ হয়ে গেল, বা খুব একটা এগোয়নি, সেটা হয়তো আজকে আলোচনা প্রাসঙ্গিক ক্রমে আসলে সেটা পরে বলবো। তবে এই মুহূর্তে আমার কালেকশন বলতে আমার মূল ফোকাসটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোটের উপরে। আর সেই সাথে আপনি যেটা বলেছেন যে একটা কৃষির উপরে আমার একটা সংগ্রহ আছে, যদিও খুব ভালোভাবে খুব বেশি দূর এগোতে পারি নাই, চেষ্টা করছি জানার বোঝার। এই আর কি মোটামুটি আমার কালেকশন জগতে আসে। তারপর আস্তে আস্তে যেটা সর্বপ্রথম আমি তো ওই যে বললাম 84-85 সাল থেকে আমার কালেকশন শুরু হলো। তারপরে 5-6 বছর অর্থাৎ 92 সাল পর্যন্ত মোটামুটি ভাবে ওই রকম মানে কোনো গাইড ছাড়া, কোনো কিছু জানা বোঝা ছাড়া, এই নিজের 2 বন্ধু বা 3 বন্ধু, পরে দেখা গেল আরো ক্লাসের আরো 2-1 জন বন্ধু বান্ধব তারা কালেকশন করে। তবু ওই যে আমার ওই বন্ধু, আমার নামটা যতটুকু মনে পড়ছে তার মধ্যে টিপু ছিল, টিপু আর আমার ওই অ্যালবাম আছে। আর বাকি আরো 2-3 জন পেলাম, তারা মূলত ওই লেখার, যে আমরা যে সরু সরে লিখতাম বা স্কুলের অঙ্ক করতাম যে খাতাতে, সেই খাতার উপরেই ওই ভাতের, অথবা আগে একটা একটা আঠা ছিল আমাদের দেশে, গাছের থেকে একটা কষ পড়তো, এটাকে আমাদের দেশে ইয়া গাছ বলে, গাছটার নাম বলে যে কাকবলা গাছ বলে,
কাইপলা বা কাবলা এরকম একটা গাছ বলে, ওটার কষ সংগ্রহ করে আমরা বই খাতাপত্র জোড়া লাগাতাম, ওরা ওই আঠা দিয়ে ওই স্ট্যাম্প গুলো লাগিয়ে রাখতো। তারপর আমার যতটুকু মনে পড়ে যে বাংলাদেশের যে কালেকশনের যে যারা নিয়মিত মানে কি বলে এটাকে নিয়মতান্ত্রিক ভাবে কালেকশন করে, সেটার সাথে আমি সর্বপ্রথম পরিচিত হই 1992 সালে। আমি তখন ঢাকা সিটি কলেজের ছাত্র। আলী ভাই যতটুকু মনে পড়ে আপনিও সম্ভবত ঢাকা সিটি কলেজে পড়েছিলেন, ছাত্র ছিলেন বা ওখানে। আমি গেছি 88 আচ্ছা, আমি সিটি কলেজ থেকে বের হয়ে গেছি। তারপর পরে কিছুদিন এর মধ্যে কিছুদিন প্রাইভেট জব করতাম পড়ালেখা অবস্থায়, তারপর চলে গেছি আবার স্কলারশিপ নিয়ে ইউক্রেনে পড়তে। বর্তমান যে ইউক্রেনে যুদ্ধ চলতেছে তখন ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, আমি আপনার পোস্টে এটা দেখেছি যে আপনি রাশিয়াতে গিয়েছিলেন। আপনি 88-তে বেরিয়েছেন, আমি সিটি কলেজ থেকে বেরিয়েছি 92-তে। তো আরেকটু মজার একটা কথা বলি, কালকে যখন আমাদের শরীয়তপুর কালেক্টর সোসাইটির যখন অনলাইন মিটিং চলছিল, তখন সোহেল, পুরো নামটা আমার মতো মনে, সোহেল একটা নামে একজন ভদ্রলোক জয়েন করলো। পরে পরিচিতি পর্বে জানলাম যে উনি ঢাকা সিটি কলেজে বর্তমানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে উনি আছেন আমাদের শরীয়তপুরের, এবং আমাদের গ্রুপের সদস্য। আমার খুব ভালো লাগলো, একটা পুরনো স্মৃতি মনে পড়লো। তো ওই 92 সালে তো আমি তো যাত্রাবাড়িতে থাকতাম। যাত্রাবাড়ি থেকে বাসে করে আপনার ওই সায়েন্স ল্যাবে পার হয়ে ঢাকা সিটি কলেজে যেতাম। তো যেতে আসতে শাহবাগ জাতীয় জাদুঘর তো পড়তো। তো দেখলাম যে ওখানে ওই যে জাতীয় ফিলাটেলিক এক্সিবিশন ফিলেক্স 92 সম্ভবত হয়েছিল, ফিলেক্স 92 এর একটা অ্যাড দেখলাম কোনো কিছুতে আসতে যেতে পথে। তো ওটা দেখে আমি ওই জাদুঘরে গেলাম এক্সিবিশনটা দেখতে। এবং অনেস্টলি বলতে মানে সেখানকার স্ট্যাম্পের প্রাচুর্য দেখে, যেভাবে সাজিয়েছে, যেভাবে ডিসপ্লে করেছে, যত লোকজন দেখতেছে, এবং এক কথা একটা মহা আয়োজন, মানে এটা ছিল আমার কাছে একটা অকল্পনীয় যে স্ট্যাম্প এরকম মানের হতে পারে, এইভাবে ডিসপ্লে শো হতে পারে, এক্সিবিশন হতে পারে, এই স্ট্যাম্পের উপর এত কিছু আছে। এটা একেবারে এক কথায় আমি একদম মানে যেটা বলে যে মানে যদি কেউ কুয়ো থেকে একদম সাগরে পড়লে জলজ প্রাণীর যে অবস্থা হয়, তো এতদিন আমি জন্মের আগ পর্যন্ত ছিলাম কুয়োর ব্যাঙ কালেকশনের জগতের, পরে গিয়ে পড়লাম মহাসমুদ্রে। তো সেখান থেকে তারপর আস্তে আস্তে এই যে ফিলাটেলির যে বিভিন্ন নিয়ম কানুন, তারপরে যা কারা কারা ঢাকাতে কারা কারা স্ট্যাম্প বা এগুলো সংগ্রহ করে, কোথায় অকশন হয়, কোথা থেকে সংগ্রহ করতে হয়, ঢাকা জিপিও যদিও ঢাকা জিপিও আমি আগে থেকেই চিনতাম জানতাম, কারণ আমি সেই 94, 95, 84, 85 থেকেই কিন্তু ঢাকা স্টেডিয়ামে আমি খেলাধুলা দেখতাম। বিশেষ করে মোহামেডান স্পোর্টিং এর সমর্থক ছিলাম ফুটবলের। তো নিয়মিত ঢাকা লিগ দেখা হতো, যাওয়া আসা হতো, ওই এরিয়াটা আমার চেনা জানা ছিল। কিন্তু ওই জিপিও থেকে স্ট্যাম্প কালেকশন করতে হবে, ওখান থেকে ইস্যু হয়, বিভিন্ন উপলক্ষে কমিউনিটি স্ট্যাম্প ইস্যু হয়, এগুলো আমার জানা ছিল না। তো পরে 92 ফ্লেক্স 92 গিয়ে ওখান থেকে তাদের সাথে পরিচিত হয়ে আস্তে আস্তে এগুলোর সাথে জড়িত হয়। এবং 1995 সাল পর্যন্ত আমি দেশে ছিলাম। 1995 সালে আমি কর্মজীবন শুরু হয় সিঙ্গাপুর প্রবাসে, সিঙ্গাপুরে যাওয়ার মাধ্যমে। আপনিও আমি জানি যতটুকু একসময় হয়তো আপনিও সিঙ্গাপুরে ছিলেন। তো ওখানে যাওয়ার পরে তো আমার এই বাংলাদেশের ডাক টিকিট সংগ্রহের একটু সেট পড়ে। ওখানে আমি প্রায় 2001 সাল পর্যন্ত ছিলাম। তো ওখানে সিঙ্গাপুরে আমি এই আপনার ডাক টিকিট, তারপরে কয়েন, তারপরে আপনার ব্যাংক নোট, এগুলো কালেকশনের মানে ওটা খুব খুব ভালো বাজার, খুব ওখানে সারা পৃথিবী সবকিছু পাওয়া যায়। সংগ্রহের একটা কি বলে এটাকে যে মানে সংগ্রহ বান্ধব একটা দেশ সিঙ্গাপুর। একেবারে সর্বশেষ যে আইটেম অ্যালবাম অনেক কিছুই সেখানে পাওয়া যায়। আমি অনেক কিছু সংগ্রহ করেছিলাম ওখান থেকে। আজকে যদি সুযোগ হয়, সময় হয়, আপনাদের ধৈর্য হয়, তাহলে আমি সিঙ্গাপুরের আমার ব্যাংক নোট না, সিঙ্গাপুরের ফোন কার্ড কালেকশনের কিছু একটা দেখানোর চেষ্টা করব। তো এরপরে আরেকটু দুঃখজনক হলো যে সিঙ্গাপুরতে যত কিছু আমি কালেকশন করেছিলাম, বিশেষ করে আমার কয়েন কালেকশন এবং ব্রিটিশ ইন্ডিয়ার উপরে কয়েন কালেকশনের একটা লার্জ একটা কালেকশন আমি আনতে পারিনি, আমার অসতর্কতা বা বুঝতে না পারার কারণে এবং ওয়েটের কারণে যখন আনতে পারিনি। আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম, কথা ছিল আমার আরেকজন বন্ধু আমার কিছুদিন পরে আসবে,
ওর মাধ্যমে পাঠাবে, কিন্তু ওই ভদ্রলোক কথা রাখেনি, বা তারা হয়তো এটা গুরুত্ব বুঝেনি, মানে ইচ্ছে করে করেনি, গুরুত্ব বুঝেনি, প্রয়োজন বুঝেনি। তো ওই দিক থেকে কিছুটা পিছিয়ে পড়লাম। তারপরে আবার বাংলাদেশে প্রায় 1-1.5 বছর অবস্থানের পরে 2003-এর শুরুতে আবার গেলাম সৌদি আরবে কর্মজীবনে, আবার দ্বিতীয় দফায়। তবে সৌদি আরবে গিয়ে আমি আসলে সিঙ্গাপুরে কালেকশনের যে একটা ওয়াইড মার্কেট ছিল আপনিও জানেন, কিন্তু সৌদি আরবে গিয়ে আমি ওই মার্কেটটা পাইনি। ওটা পাইনি, হয়তো বা আছে, কিন্তু আমার জানা ছিল না। বিশেষ করে ভাষাগত কিছু ব্যাপার আছে। সিঙ্গাপুরে যেমন ইংরেজি মোটামুটি বললেই চলে, যে কোনো জায়গায় যাওয়া যায়, পাবলিক ট্রান্সপোর্ট আছে, যাওয়া যায়। কিন্তু সৌদি আরবের পরিবেশটা ওরকম ছিল না, ভাষাগত সমস্যা বিশেষ করে প্রথম দিকে। তারপর ওখানে ট্রান্সপোর্ট সমস্যা, এবং পাবলিক ট্রান্সপোর্ট নাই, যখন তখন যে কোনো দিকে ইচ্ছা যাওয়া যায় না, যাওয়া আসাটা এক্সপেন্সিভ হয়ে যায়। জানি না কোথায় কি মার্কেট, কোথায় কি কালেকশন হয়, জানা ছিল না। পরে আস্তে আস্তে বাংলাদেশের স্ট্যাম্পটা কালেকশন থেকে আমি পিছিয়ে পড়ি। এরপর 2007 সালে একটা দুঃখজনক ঘটনা ঘটে আমার পারিবারিক জীবনে, কালেকশন জীবনে। সেটা হচ্ছে আমার মানে কালেকশনের একেবারে স্ট্যাম্প থেকে শুরু করে ব্যাংক নোট, কয়েন কালেকশনের একটা বলতে পারেন যে 90%ই আমার চুরি হয়ে যায়। এটা একটা বিশাল ধাক্কা ছিল আমার জন্য। ঢাকা থেকে? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার এই কালেকশন, অনেক ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন ছিল, বাংলাদেশের স্ট্যাম্প 2000 সাল পর্যন্ত প্রায় কমপ্লিট ছিল। তারপরে বাংলাদেশের ব্যাংক নোটের একটা, মানে তখন তো আসলে বাংলাদেশের ব্যাংক নোটে এখন যত সহজে ক্যাটালগ পাওয়া যায় বা জানা যায়, তখন জানতাম না, হাতের কাছে যেটা পেতাম ওই নিজে নিজে কালেকশন করে রাখতাম। তো সে বাংলাদেশ ব্যাংক নোটের একটা ভালো কালেকশন ছিল, এগুলো আসলে মানে আমার চুরি হয়ে যায়, একটা দুঃখজনক ঘটনা। তো সেই থেকে আমি ওই যে বললাম যে বাংলাদেশের ব্যাংক নোট কালেকশন, সরি বাংলাদেশের স্ট্যাম্প কালেকশনটা কেন আমার ইয়ে হয়ে গেল, ওই যে বন্ধ হয়ে গেল প্রায় বলা চলে। প্রথমত আমি বিশেষ করে সৌদি আরব যাওয়ার পরে আর বাংলাদেশের স্ট্যাম্প গুলো কালেকশন করতে পারিনি। যখন আমি 2017 সালে আবার দেশে আসি, ততদিনে পরে 2001-2 সাল থেকে 2017 সাল পর্যন্ত একটা লম্বা গ্যাপ পড়েছে। হ্যাঁ, আবার ওদিক দিয়ে সেই যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে 8 ভ্যালুর যে একটা স্ট্যাম্প ছিল, শেখ মুজিবুর রহমান, তারপরে আপনার যে আরো যে 8 ভ্যালুর একটা স্ট্যাম্প ছিল, ওটা থেকে শুরু করে প্রায় 2000 সাল পর্যন্ত আমার প্রায় কমপ্লিট ছিল। তো এগুলো সব চুরি হয়ে যাওয়ার পরে এদিকে আবার সিঙ্গাপুর, সরি 2017 সালে দেশে আসার পরে অনেক গ্যাপ হয়ে গেল। আমি তখন সেটেল হয়ে গেলাম শরীয়তপুরে, আগে তো ছিলাম ঢাকাতে, শরীয়তপুরে সেটেল হলাম। এখান থেকে বাংলাদেশের স্ট্যাম্প গুলো সংগ্রহ করা আমার জন্য কঠিন হয়ে যায়, কবে কি প্রকাশিত হচ্ছে সেটাও জানি না। একটা স্ট্যাম্পের জন্য তো ঢাকা যাওয়া আসাও হয় না, এরকম কোনো মানে কোনো সহযোগী বন্ধু বা সহযোগী পেলাম না যে আমার পক্ষ থেকে ওগুলো কালেকশন করে রাখবে, টাকাটা আমি দিয়ে দেবো। এরকম আমি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম, বাট কেউ আসলে খুব গঠনমূলক ভাবে বা ধারাবাহিকভাবে আমাকে সহযোগিতা করেনি, ওভাবে পাইনি। এরপরে 2017 সাল থেকে এই ব্যাংক নোট, কয়েন এগুলো আবার এখানে সংগ্রহ শুরু করেছেন? এটাও 2017-তে আসলে ঠিক বলা যায় না, আমি এটা আবার শুরু করলাম অনেকটা 2017-19-এর দিকে এসে। প্রথমত হলো যে এখন আবারও আমার অবস্থানটা হয়ে গেল, যেমন বললাম যে 92 সালের আগে যেমন আমি জানতাম না বাংলাদেশে কারা কারা সংগ্রাহক, কোথায় কি সংগ্রহ হয়, এরকম কিছু যখন যে অবস্থাটা ছিল আমার 1985 সাল থেকে 92 সাল পর্যন্ত আমার যে একটা অন্ধকার বা কিছু জানি না চিনি না ওরকম একটা পরিবেশ ছিল। 2017 সালে যখন দেশে আমি পার্মানেন্ট শরীয়তপুরে চলে আসলাম, বা সৌদি আরব থেকে চলে আসলাম, আর ঢাকা থেকে তো চলে আসছে আমার ফ্যামিলি আরো আগে, তখন একটা অনেকটা ওইরকম অবস্থা। এখানে শরীয়তপুর আমি কার কোথায় যাব, কোথা থেকে কি সংগ্রহ করব, আর যখন তখন শরীয়তপুর থেকে ঢাকা যাওয়া আসা যায় না। এখন তো পদ্মা সেতু হওয়ার পরে যত যোগাযোগ ব্যবস্থা যত সহজ হয়েছে, তখন আর এত সহজ ছিল না। তারপরে এই ফেসবুকিং করতে করতে 2019 সালের দিকে এই বিভিন্ন গ্রুপ গুলো দেখতে থাকলাম, যে বিভিন্ন গ্রুপ গুলো সাথে দেখলাম যে অনেক গ্রুপ আছে। তো দুই একটা গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠানোর পরে তারা অ্যাকসেপ্ট করলো। আর ওইখানে ফেসবুকের ব্যাপারটা আপনি জানেন, কে কি দেখে তারা ওটা একটা মনিটর করে, এরপর তার কাছে ওই ধরনেরই পোস্ট গুলো তারা করে পাঠাতে থাকে। তো দেখলাম, আমিও দেখলাম যাকে পরে আমার বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পার্সনের এইগুলো আসতেছে, আমি ওগুলা অ্যাকসেপ্ট করতেছি, জয়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারাও অ্যাকসেপ্ট করতেছে, আস্তে আস্তে দেখতেছি
তখন আবার এই আপনার এই যে অনলাইনের মাধ্যমে, এখন মূলত আমার কালেকশনটা মূলত চলতেছে অনলাইনের মাধ্যমে। আর বাকিটা তো আপনি জানেন, অনেক সেলার আছে এখন, অনেক অনেক আপনি করলেন, আমার থেকেও কিছু ম্যাপ নোট সেট কিনে নিলেন, কয়েন কিনে নিলেন আমার থেকে। জি জি একজন এরকম করে আরো অনেকের সাথে পরিচয় হয়েছে, আস্তে আস্তে লিয়াজোটা আপনি করেছেন সবার সাথে। জি জি। আর আরেকটা কথা বলে স্ট্যাম্পের এসে আপনাকে আবার আপনার কাছে আসতেছি, সেটা হলো পরবর্তীতে স্ট্যাম্পের বিষয়টা আর আমার খুব একটা আগ্রহ, মানে এখন একটা আমি বলছি আমি একটা থিম করব, তবে স্ট্যাম্পের যখন আবার একটু চেষ্টা করলাম, সত্যিকার তো অনেস্টলি বলছি, অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, পরে কিছু স্ট্যাম্প সংগ্রহ করতে গিয়ে স্ট্যাম্পগুলোর যেমন আপনার ডিজাইনের কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, সাবজেক্ট, সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগলো না। মানে মনে হচ্ছে যেন একেবারে একটা কি বলে যে খুবই নিম্নমানের টিকিট, ডিজাইন, প্রিন্টিং এসব, তখন আমার আর মানে আগ্রহ পেলাম না। শেষে যদিও অনেকের সাথে যোগাযোগ হলো বা সংগ্রহের একটা সুযোগ হলো, কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্ট্যাম্পের, সব না, অধিকাংশ স্ট্যাম্পের কোয়ালিটি, ডিজাইন এসব দেখে আর মানে মন টানলো না। তাই বললাম ঠিক আছে, আমার কয়েন বা কালেক্টর হিসেবে যেহেতু অলরেডি কয়েন এবং ব্যাংক নোট করতেছি, একটা তো আছে, তো এখন মোটামুটি আপনার ওই যে যেটাকে নিউমেসমেটিক বলে, ওই ফিলাটেলিটা আপাতত স্টপ। তবে আমার একটা আগ্রহ আছে, আমার আর্কোলজির উপরে আমার ব্যক্তিগত আগ্রহ আছে, আমি আর্কোলজির উপরে টুকটাক একটু পড়াশোনা করি, মানে খোঁজ খবর রাখি। তো ভাবছি যে অন্ততপক্ষে ফিলাটেলিটা একেবারে বন্ধ না করে আর্কোলজির উপরে আস্তে ধীরে টুকটাক কিছু করা যায় কিনা। আর এই আগ্রহটা আরো একটু বেড়েছে, আমি লাস্ট যে বিএনসিএস এর মানে আগে যে ইয়া হয়ে গেল, ফ্লেক্স 24 হয়ে গেল সম্ভবত বিএনপি এর আয়োজনে, তো ওটা তো আমি গিয়েছিলাম, ভিজিট করেছিলাম, তো ওখানে বেশ কিছু ডিসপ্লে ছিল, তার মধ্যে এটাও ছিল যে আর্কোলজির উপরে একটা ইয়া ছিল। তাই আগে থেকে আমার আর্কোলজির উপরে একটু দুর্বলতা আছে, আমার আমার একটা আগ্রহ আছে। তারপর ওখানে একটা ভালো একটা ইয়া দেখলাম, আইটেম দেখলাম, তো তারপর চিন্তা করলাম যে ঠিক আছে, আমার তো ফিলাটেলিটা একেবারেই বন্ধ হয়েছে, তো আমি একটু সময় সুযোগ করে আমার ব্যাংক নোটের কালেকশনটাকে একটু গ্রহণযোগ্য পর্যায়ে এনে আমি একটু আর্কোলজির উপরে কিছু করা যায় কিনা, এটা আমার একটু আগ্রহ আছে। অনেক কথা বললাম নিজের থেকে। বাংলাদেশের ব্যাংক নোটগুলি আপনি কি প্রিফিক্স কালেকশন করেন, না অ্যাজ ইউজুয়াল যেটা 72 সাল থেকে ম্যাপ নোট থেকে শুরু হয়ে আসছে ওইভাবে কালেকশন করেন? কোনো প্রিফিক্স নিয়ে কাজ করেন না তো? না, প্রিফিক্স নিয়ে আমি কাজ করি না, তবে প্রিফিক্সের উপর আমরা একটু কাজ আছে এরকম। এখন তো মনে করেন বাংলাদেশের ব্যাংক নোট গুলোতে আপনার প্রিফিক্স, ডাবল প্রিফিক্স থাকে, আর 7 ডিজিট থাকে। এখন এটা ফিক্সড হয়ে গেছে, এটা তার কোনো পরিবর্তন নাই বলা চলে দীর্ঘদিন ধরে। কিন্তু এর আগে ব্যাংক নোট গুলোতে আপনার প্রিফিক্সের অনেক ভ্যারাইটি হতো, বিশেষ করে আপনার সিঙ্গেল প্রিফিক্স, ডাবল প্রিফিক্স হতো। তারপরে বিশেষ করে আর খোরশেদ আলমের ব্যাংক নোটে তো অনেক ভ্যারাইটি হয়েছে, সিঙ্গেল প্রিফিক্স 6 ডিজিট, 7 ডিজিট বাই ডিজিট, আবার হচ্ছে ডাবল প্রিফিক্স 8 ডিজিট, এরকমও তো অনেক হয়েছে। তো আমি আসলে ওটার একটা একটা করি, অর্থাৎ যেমন ধরেন একটা নোট ধরেন মতিউল ইসলামের 1 টাকার নোট, ধানের শীষ, এটার কিন্তু আপনার ওই সিঙ্গেল প্রিফিক্সও আছে, ডাবল প্রিফিক্সও আছে। কিন্তু সিঙ্গেল প্রিফিক্সও ধরেন প্রায় 7-8টা বা 8-10টা হবে, ডাবল প্রিফিক্সও প্রায় 8-10টা হবে, ডাবল প্রিফিক্স। কিন্তু আমি শুধু সিঙ্গেল প্রিফিক্সের একটা, ডাবল প্রিফিক্সের একটা, হোক সেটা ক খ গ, হোক সেটা ক খ ক গ ক ম, একটা হলেই হলো। দুটো রেখে দেন। এই আপনার কোনো কালেকশন কাছাকাছি আছে যে দেখানো যাবে, বা এরকম হাতের কাছে সংগ্রহ দেখানো যাবে? সংগ্রহ আছে? সংগ্রহ তো দেখানোর জন্যই, যদি সংগ্রহ যদি নাই দেখানো হয় তাহলে তো সংগ্রাহকের সার্থকতা হয় না। মোবাইল সেট করা থাকে না তো আমাদের দেশের সবাই, তো আর ওইভাবে না, স্টুডিও থাকলে, ক্যামেরাম্যান থাকলে করা যায়। যদি আপনি একটা সংগ্রহ দেখাতেন বা ভালো লাগতো আর কি, যদি হাতের কাছে থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমার সংগ্রহ দেখার, যেটা দেখানোর যে সুযোগ করে দিলেন। তো প্রথমে বলি যে আমি একটু আগে বলেছি যে এই মুহূর্তে আমার মূল ফোকাসটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোটের উপরে এবং কয়েনের উপরে। স্ট্যাম্পটা আমার মূলত বন্ধ, তবে আসলে কিন্তু আমার সংগ্রহ হিসেবে আমার যেটাকে বলে যে আদি ভালোবাসা কিন্তু স্ট্যাম্পের উপরে, এখনো কিন্তু স্ট্যাম্পের উপরে আমার আগ্রহ আছে। তো
তো আজকে আমি আমার সংগ্রহের খুব সামান্য একটা কিছু অংশ দেখাবো, তবে সেটা আজকে কয়েন বা ব্যাংক নোটে আমি যেতে পারছি না। মূল কথা হচ্ছে হাতের কাছে এই মুহূর্তে নাই, বরং প্রস্তুতি নাই। আমি যখন আমার কাজ শেষে আমার কর্মস্থল থেকে বাড়িতে আসার পরে তো আমি ভাবলাম, যেহেতু এর আগে আমি দেখেছি আপনার অনেক শো দেখেছি যে সংগ্রহ অনেক বাংলাদেশে অনেক বড় বড় সংগ্রাহক এসেছেন, তাদের কিছু কিছু সংগ্রহ দেখিয়েছেন। তো আমিও কিছু দেখাবো আশায় তখন যখন হাতের কাছে কিছু হাত দিলাম, তখন আমার প্রিয় দুই একটা আইটেম চলে আসলো। মানে এটা একটা মানে আল্লাহর ইচ্ছা। জাস্ট দুই একটা আইটেম দেখেন বা ভালো লাগবে। সেটা বলছি আমার খুব প্রিয় একটা সংগ্রহ। সেটা দেখি ক্যামেরাতে কিরকম দেখা যায়, আসতেছি না। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, এভাবে ধরেন। এটা কি? আচ্ছা, হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাম্প পাসপোর্ট। 1995 সালে সিঙ্গাপুরে যে আন্তর্জাতিক ফিলাটেলিক এক্সিবিশন হয়েছিল, তো জি জি আমার আমার সুযোগ হয়েছিল ওই মানে এক্সিবিশনটা ভিজিট করার। আমি গিয়েছিলাম জি আহ, জি আহ, দেখতে দেখতে গিয়েছিলাম। আমি মানে তখন আমি সিঙ্গাপুরে ছিলাম, মানে আমার আমার পেশা হিসেবে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এক্সিবিশন দেখতে যাইনি। পেশা হিসেবে ছিলাম আমি সিঙ্গাপুরে। তারপরে আমি ওখানে সিঙ্গাপুরের ওই ফিলেক্স 95 ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পরে দেখলাম, এটা সম্পর্কে একটু দেখলাম যে এখানে স্ট্যাম্প পাসপোর্ট পাওয়া যাচ্ছে। তো এটা পাসপোর্ট তো জানা ছিল, পাসপোর্ট কি স্ট্যাম্প পাসপোর্ট কি এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো পরে বুঝলাম যে ওখানে যতগুলো পৃথিবীর অনেকগুলো দেশ, 70-75-এর মতো দেশ ওখানে, আপনার এই যে ফিলাটেলিক ব্যুরো, অধিকাংশ দেশ সরাসরি নিজেরা, কিছু কিছু দেশ এজেন্টের মাধ্যমে সেখানে অংশগ্রহণ করেছে। তো এখানে এটার ভিতরে দেখি দেখানো যায় কিনা। হ্যাঁ এটার ভিতরে দু একটা দেখাচ্ছি, যেমন এই যে এখানে দেখা যায় কিনা যে যেসব দেশ অংশগ্রহণ করেছিল দেখা যায়। তাদের মানে এখানে ওই স্ট্যাম্পের মতো, যেমন আমরা পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাই, ইমিগ্রেশনে আমাদের যে সিল মারে প্রবেশ করার বা বহির্গমন, এন্ট্রি এক্সিটের সিল মারে, তো ওইরকম ওদের হলে এরকম পৃথিবীর যত প্রায় 70টার মতো দেশ বা আপনার ফিলাটেলিক সংস্থা তারা অংশগ্রহণ করেছে। তো তাদের এরকম বুথ ছিল। এরকম একটা পাসপোর্ট সম্ভবত $5, সিঙ্গাপুরিয়ান $5 দিলে একটা প্রথমে ক্লিন ফ্রেশ একটা পাসপোর্ট কিনে, তারপরে আপনাকে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে, যেমন আমরা দেশ বিদেশ যাই, ইমিগ্রেশনে যাই, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে তাদের দেশের ওই আপনার স্ট্যাম্প কিনে স্ট্যাম্প লাগিয়ে তাদের থেকে আপনার ক্যান্সেলেশন করে নিতে হয়েছে। মারাত্মক জিনিস দেখলাম আপনার কাছে এখন। আসলে জি, খুবই যে পৃথিবী খুবই সুন্দর জিনিস দেখলাম আপনার কাছে। গল্প বলতে বলতে সুন্দর একটা জিনিস দেখালেন আপনি। যারা স্ট্যাম্পের যারা আছে ফিলাটেলিকের, একদিন তাদেরকেও আনবো, আলাপ করব, তখন আপনাকেও যুক্ত করব গল্প করে, অসুবিধা নেই। জি ভাই, ভালো। তো এইভাবে প্রায় আপনার মনে করেন যে অন এভারেজ আপনার ওই প্রায় বললাম যেটা প্রায় 50+ আপনার দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। তো একটা ওই পাসপোর্ট কিনে এরপর প্রত্যেকটা বুথে বুথে গিয়ে আপনার তাদের স্ট্যাম্প কিনে সিল আপ, মানে তার সিল করে নিতে হয়েছে। এটা পুরো কমপ্লিট করতে হয়েছে। আর এটা হচ্ছে ওই যে সিঙ্গাপুরের যে এক্সিবিশন উপলক্ষে যে সুভিনির প্রকাশিত হয়েছিল। তবে আমি একটু অপারগতা প্রকাশ করছি, এখানে আসলে ওদের বেশ কয়েকটা সুবিনির প্রকাশ করেছিল, আমি সবগুলো সংগ্রহ করতে পারিনি। খুবই সুন্দর। এটা কোন ইয়ারে? 1995-এ? 1995। আমি ছিলাম রাশিয়াতে। যাই হোক, আমি 98-তে সিঙ্গাপুরে আমার একটা সেবা টেলিকম থেকে পোস্টিং হয় মালয়েশিয়ায়, তারপর সিঙ্গাপুরে। যাই হোক, থাকলে তো অন্তত খুবই মজার। আপনার কাছে খুবই একটা জিনিস দেখলাম। আর কিছু আছে কোন নোটের মধ্যে, ব্যাংক নোট বা একটা দুটো দেখানো যায় যে আপনার সংগ্রহে? আসলে বলতে পারেন আমি অনেকটা সময়ের অভাবে এবং পরবর্তী তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো
যে আজকে তো আলী ভাই আমন্ত্রণ জানিয়েছে, আর আলী ভাই জানে আমি মূলত কয়েন এবং ব্যাংক নোটের কালেক্টর। তবে স্ট্যাম্প যে আমার আসল ভালোবাসা বা সুর স্ট্যাম্প দিয়ে, সেটা তো আলী ভাই হয়তো অতটা ভালোভাবে জানে না। তো আজকে সময় সুযোগ পাচ্ছি না ব্যাংক নোট ওগুলো বের করার, তো আজকে স্ট্যাম্পের উপর দিয়ে চালিয়ে দেই। আর একটা রিকোয়েস্ট করবো, ভাই আমাকে আরেকদিন সময় দিয়ে, আরেকদিন আমন্ত্রণ জানিয়ে না, আমি আমার ব্যাংক নোট বা কয়েনের কালেকশন দেখাবো।